তোহা খুব ভোরের দিকে নিজের বাড়ি ফিরে এসেছে। এত ভোরে বাড়ির কেউ জেগে না থাকায় তোহা বাড়ির ডুপ্লিকেট চাবি দিয়ে বাড়িতে ঢুকে পড়ে। বেলা বাড়ার সাথে সাথে বাড়ির সবাই একে একে ঘুম থেকে ওঠে। স্নেহা মানে তোহার মা ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে আসে। তোহার মাকে দেখে বাড়ির কাজের লোক মিনা বলল, আম্মা সকাল সকাল দেখলাম বড় আপার গাড়ি বাড়ির সামনে রাখা। বড় আপা কিট বিয়ে বাড়ি থেকে চলে এসেছে? তোহার মা মিনার দিকে অবাক চোখে তাকিয়ে বলল, বলিস কি? আমি তো কিছুই জানি না। মিনা তোহার মার দিকে তাকিয়ে বলল, আম্মা আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি বড় আপার রুম থেকে দেখে আসছি। মিনা তোহার মার উত্তরের আশায় না বসে এক দৌড়ে ছুটল তোহার রুমের দিকে। মিনিট দুয়েকের মাথায় মিনা দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, এইমাত্র দেখলাম বড় আপা তার বিছানায় উপর হয়ে শুয়ে আছে। তোহার মা দীর্ঘশ্বাস ফেলে বলল, হয়তো কোনো কারণে মনটা খারাপ হয়ে গেছে ওর। কখনো তো মুখ ফুটে কাউকে কিছু বলে না। আমার সাথে বা ওর বাবার সাথে কথা না বলতে পারলে তো কথা বলেই না। মিনা তোহার মাকে সান্ত্বনা দিয়ে বলল, ধুর আম্মা আপনি খালি খালি চিন্তা করেন। আমাদের বড় আপা হলো কত বড় সেলিব্রিটি মানুষ। তার ফুসরত কোথায় অন্যদের সাথে ভালো করে দুটো কথা বলার। তোহার মা কাজ করতে করতে কান্নাজড়িত কণ্ঠে বলল, জানিস মাঝে মধ্যে আমার কি মনে হয়, ও এখনো আমাকে ওর মা হিসেবে মেনে নিতে পারেনি। মিনা তোহার মার দিকে তাকিয়ে বলল, এমন কিছু না, আপনি খালি খালি বাজে চিন্তা করেন আম্মা। তোহার মা কাজ করতে করতে বিড় বিড় করে বলল, উনি আজ বাড়ি ফিরলে তোহার সাথে কথা বলতে বলবো। মেয়েটা দিন দিন সবার থেকে যেমন নিজেকে গুটিয়ে নিচ্ছে। দুপুরের পর আতিক সাহেব বাড়িতে ফিরেন। রাজনীতিতে জড়িয়ে পড়ার পর থেকে তেমন একটা পরিবারকে সময় দিতে পারেন না তিনি। এই নিয়ে অবশ্য তার স্ত্রী স্নেহার অভিযোগ শেষ নেই। আতিক সাহেব ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে বসে তার স্ত্রীর দিকে তাকিয়ে বলল, তুলি কোথায়? বাড়িতে এসেছি পর থেকে দেখলাম না যে একবারও। স্নেহা খাবার বেড়ে দিতে দিতে বলল, তুলি তোহাকে ডাকতে গেছে, এসে যাবে কিছুক্ষণের মধ্যে। আতিক সাহেব অবাক গলায় বলল, তোহা চলে এসেছে? তোহার তো আরও দুদিন থেকে আসার কথা ছিল। স্নেহা ধীর গলায় বলল, সে বিষয়ে আমি কিছু জানি না। তোহা ভোররাতের দিকে বাড়ি ফিরে এসেছে। তবে তোহার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে কোনো কারণে ওর মন খারাপ। তুমি একটু দেখো না ওর সাথে কথা বলে যদি তোমাকে কিছু বলে। আতিক সাহেব চিন্তিত হয়ে বলল, তোহা কি বলবে আমার সাথে কথা? স্নেহা তীব্র গলায় বলল, তোহা কথা বলবে কি বলবে না তা ভেবে তো ওকে আমরা একা একা কষ্ট পেতে দিতে পারি না। তোহা খেতে আসলে তুমি ওর সাথে এই বিষয়ে কথা বলবে। আতিক সাহেব তার স্ত্রীর কথা শুনে ভাবতে শুরু করেন। তিনি একটা কথাও তো ভুল বলেননি। আতিক সাহেবের ভাবনার সমাপ্তি ঘটে তুলির কথা শুনে। তুলি সিঁড়ি দিয়ে নামতে নামতে উঁচু গলায় বলল, আম্মু, আম্মু কোথায় তুমি? স্নেহা তুলির দিকে তাকিয়ে বলল, কি হয়েছে এমন চেঁচামেচি করে ডাকাডাকি করছিস কেন? তুলি ওর বাবার দিকে এক নজরে তাকিয়ে পড়ে ওর আম্মুর দিকে তাকিয়ে বলল, চেঁচামেচি করছি কি আর সাধে? তোমার আদরের বড় মেয়ের আবার হাত কেটে গেছে সেদিকে তোমার কোনো খেয়াল আছে? তোদের কথা শুনে স্নেহা বিস্ময়করভাবে তাকিয়ে বলল, কিভাবে? কখন হাত কাটল? তুলি ধীরগতিতে বলল, একটু পরে খেতে আসবে তখন তুমি শুনে নিও। আমি অনেকবার জিজ্ঞেস করেছি কিন্তু আমাকে কিছু বলেনি। স্নেহা উদ্বেগ হয়ে বলল, রাগে জেদে সবকিছুতে এই মেয়ে ওর বাবার মতো হয়েছে। এই মেয়েকে নিয়ে যে আমি কি করব? তুলি তার আম্মুকে হুঁশিয়ারি দিয়ে বলল,
তোমাকে আর কিছু করতে হবে না। ওই দেখো আসছে তোমার আদরের মেয়ে। তুলির কথা শুনে স্নেহা আর আতিক সাহেব তুলির দৃষ্টি অনুসরণ করে তাকায়। তোহা সিঁড়ি দিয়ে নেমে এসে চেয়ারে বসে ওর বোনের দিকে তাকিয়ে বলল, এখনো খাওয়া শুরু করিস নি, এসেছিস তো অনেকক্ষণ হল। তুলি ধূর্ততার সাথে বলল, বাবার সাথে কথা বলছিলাম। বাবাকে এখন তো ঠিকমতো পাওয়াই যায় না, তাই একটু কথা বলছিলাম। তুলির কথা শুনে আতিক সাহেব সরু চোখে তুলির দিকে তাকায়। তুলি ওর বাবার দিকে তাকিয়ে ইশারায় সরি বলে। আতিক সাহেব ছোট মেয়ের কাণ্ড দেখে একটু হেসে বড় মেয়ের দিকে তাকিয়ে বলল, বিয়ে বাড়ি কেমন কাটল মা? তোহা ওর বাবার দিকে না তাকিয়ে বলল, ভালো। তোহার বাবা মা দুজনে দুজনের দিকে তাকিয়ে চোখের ইশারায় কিছু একটা বলে পড়ে তোহার দিকে তাকিয়ে অনুচ্চ কষ্টে বলল, কিন্তু এত তাড়াতাড়ি চলে এলি যে, তোর তো জুইয়ের বৌভাতের পর আসার কথা ছিল। তোহা সুললিত কণ্ঠে বলল, যার জন্য সেখানে থাকা, সে যদি না থাকে তাহলে সেখানে থেকে আমি কি করব? তোহার কথা কেউ কিছু বুঝতে না পারে তোহার বাবা বলল, কি বলছিস, কার জন্য থাকা? কিছুই তো বুঝতে পারছি না। তোহার বাবা কথা শুনে তোহা চমকে উঠে বলল, না কিছু না। তোহার কথা শুনে স্নেহা কিছু একটা ভেবে বলল, সে না হয় বুঝলাম, কিন্তু তোর হাত কাটল কিভাবে? তোহা বাঁ হাতের ব্যান্ডেজের দিকে তাকিয়ে বলল, খেয়াল নেই। কিভাবে যেন হাতটা কেটে গিয়েছে। স্নেহা মৃদু চিৎকার করে বলল, খেয়াল নেই মানে কি? হাতের ব্যান্ডেজ দেখে মনে হচ্ছে তো 2 কিংবা 1 দিন আগের ব্যান্ডেজ। তোহা ওর মায়ের দিকে এক নজর তাকিয়ে পড়ে হাত বাড়িয়ে খাবার প্লেট নিয়ে বলল, আজকাল ব্যান্ডেজ দেখে বুঝি বলে দেওয়া যায় কতদিন আগেকার ব্যান্ডেজ? যাই হোক, এইসব তর্কবিতর্কতে আমি এখন যেতে চাচ্ছি না। তোহাকে খাবার বাড়তে দেখে তুলি বলল, আপু তোমার কাটা হাত নিয়ে খাবে কি করে? তোহা হাতের কাজ থামিয়ে তুলির দিকে ছোট ছোট চোখে তাকিয়ে বলল, আমার বাঁ হাত কেটেছে গাধি, ডান হাত না। তুলি ঠোঁট ফুলিয়ে বলল, গাধি? তুমি আমাকে আবারও গাধি বললে। যাও, আমি আর তোমার সাথে কথা বলবো না। তোহা তুলির দিকে তাকিয়ে বলল, আমি জানি আমার বোন আমার সঙ্গে কথা না বলে থাকতেই পারবে না। তুলি অভিমানের মুখ ফিরিয়ে নেয় তোহার থেকে। তোহা তুলির দিকে তাকিয়ে কোমল গলায় বলল, দেখ সরি, আর আমার উপর অভিমান করে থাকিস না। তুলি তাও কিছু বলে না। এদিকে 2 মেয়ের কাণ্ড দেখে মিটিমিটি হেসে চলে আতিক সাহেব আর স্নেহা। তোহা সেদিকে না তাকিয়ে তুলিকে বলল, সরি বলার পরও তুই আমার উপর অভিমান করে থাকবি? তুলি মুখ অন্যদিকে ঘুরিয়ে বলল, ঠিক আছে, ঠিক আছে। আর সরি বলতে হবে না, কিন্তু আমার একটা শর্ত আছে, যদি সে আমার শর্তে রাজি থাকে তাহলে আমি তার সঙ্গে কথা বলবো, না হলে আমি আর তার সঙ্গে কথা বলবো না। তোহা ভ্রু কুঁচকে বলল, শর্ত? কি শর্ত? তুলি ঠোঁট ফুলিয়ে হেসে বলল, শর্ত হলো আম্মু আমাদের দুজনকে খাইয়ে দিবে। আমি আর তুমি চুপচাপ খেয়ে নিব। তুলির কথা শুনে ওর বাবা মা চোখ বড় বড় করে তাকায়। তোহা কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা ঠিক আছে। তোহার কথা শুনে ওর আম্মু খুশি হয়ে প্লেটে খাবার বাড়তে শুরু করে। গোধূলি লগ্নের রোদের প্রখর উত্তাপ অপেক্ষা করে ছাদের এক কোনো রেলিংয়ের ভর দিয়ে পশ্চিমাকাশে সূর্যের অস্ত যাওয়া দেখছে তোহা। তারই পাশে পাখির কলরব। সারি সারি পাখি তাদের নিরে ফেরার জন্য ডানা মেলে উড়তে শুরু করে। তোহার কাছে এখন পাখিগুলোকে বড্ড সুখী প্রাণী বলে মনে হচ্ছে। পাখিগুলো কেমন তাদের জোড়া নিয়ে উড়ে বেড়াচ্ছে মুক্ত আকাশে। পাখিগুলোকে দেখে তোহা মিরানের সঙ্গে শেষ আলাপের কথা মনে পড়ে যায়। তোহা মিরানের দিকে ছলছল চোখে তাকালে মিরান মৃদু স্বরে বলল,
সন্ধেবেলায় আপনি এখানে? তোহা মিরানের দিকে তাকিয়ে বলল, তোমার সাথে দেখা করতে এলাম। মিরান কিছুটা অবাক হয়ে বলল, মানে? তোহা স্মিত হেসে বলল, না কিছু না, চলে যাচ্ছ বুঝি? মিরান মৃদু স্বরে বলল, হ্যাঁ। তোহা আর কিছু বলার আগে অনন্যা এসে বলল, ভাইয়া চল, আমার হয়ে গেছে। মিরান কিছু বলার আগেই অনন্যার চোখ যায় তোহার উপর। অনন্যা গিয়ে তোহাকে জড়িয়ে ধরে বলল, তুমি এখানে আর আমি তোমাকে বাড়ির ভিতরে খুঁজে এলাম। তোমার সাথে খুব অল্প সময়ের আলাপে আমাকে আপন করে নিয়েছ তুমি। তুমি সময় করে একদিন এসো আমাদের বাড়িতে। তোহা মৃদু হেসে বলল, তোমার মতো কিউট মেয়েকে ভালো না বেসে পারা যায় বলো? তোহার কথা শুনে অনন্যা খিলখিলিয়ে হেসে দেয়। তোহা আর চোখে মিরানের দিকে তাকায়। মিরান অনন্যাকে তাড়া দিয়ে বলল, মিরু চল, না হলে দেরি হয়ে যাবে আমাদের। অনন্যা তোহার দিকে তাকিয়ে বলল, যাই আপু, তুমি কিন্তু একদিন সময় করে এসো আমাদের বাড়িতে। তোহা মিরানের দিকে সরু চোখে তাকিয়ে বলল, যাব, অবশ্যই যাব তোমাদের বাড়িতে। মিরান একে একে লাগেজগুলো গাড়িতে তুলে অনন্যাকে গাড়িতে উঠতে বলে। অনন্যা গাড়িতে উঠে বসলে মিরান তোহার দিকে তাকিয়ে বলল, আসি তাহলে। জানি না আমার কখনো দেখা হবে কি না, কিন্তু ভালো থাকবেন আপনি। তোহা উত্তরে মলিন হেসে বলল, দেখা তো আমাদের হবেই। আর তুমিও ভালো থেকো। মিরান আর কিছু না বলে গাড়িতে উঠে বসে পড়ে। তোহার চোখের আড়াল হবার আগ পর্যন্ত তাকিয়ে থাকে মিরানের গাড়ির দিকে। হঠাৎ তোহার ভাবনার সমাপ্তি ঘটিয়ে তোহার পিছন থেকে কেউ বলল, ছেলেটা কে আপু? তোহা পিছন ফিরে তাকায়। তুলি দোলনায় বসে পা দুলিয়ে দুলিয়ে আরাম করে চিপস খাচ্ছে। তোহা ভ্রু কুঁচকে ওর দিকে তাকিয়ে বলল, কি বললি? তুলি মুখে চিপস নিয়ে বলল, বলছি যার জন্য আমার আপুর মন খারাপ সে ছেলেটা কে? তোহা গম্ভীর গলায় বলল, ছেলে? কোনো ছেলের কথা বলছিস তুই? তুলি মুখে থাকা চিপস শেষ করে বলল, আপু আমাকে কি তোমার বোকা মনে হয়? যেই মেয়েটা গুন্ডামি, গান আর বেস্ট ফ্রেন্ডের সাথে আড্ডা দিয়ে সারাদিন পার করে, সেই মেয়েটা একটা সমস্ত দিন বাড়িতে কাটিয়ে দিল মন খারাপ করে। তারপরও বলবে আমি ভুল? এবার বলতো আমার জিজুর নাম কি, যে আমার গুন্ডি বোনটার মনে জায়গা করে নিল? তোহা কপাল ভাঁজ করে তুলির দিকে তাকিয়ে চিন্তা করে ক্লাস 6-এ পড়ুয়া মেয়ে কি না, তাকে দেখে বুঝে গেছে সে প্রেমে পড়েছে। তাহলে কি ওর বাবা মাও দেখে বুঝে গেছে? তোহা কিছু না বললে তুলি আবারও বলল, বলবে না আমায়? তোহা কপালের ভাঁজ সোজা করে খুব ধীরগতিতে হেঁটে তুলির পাশে দোলনায় বসে। তোহা পশ্চিমাকাশের দিকে তাকিয়ে বলল, নাম জেনে কি করবি? সে আমায় ভালোবাসে কি না তা আমি জানি না। তুলি উৎসুক হয়ে বলল, কেন? কেন? সে তোমায় ভালোবাসবে না কেন? আমারে সুন্দরী বোনটাকে ভালোবাসবে না তো কাকে ভালোবাসবে? তুলির কথা শুনে তোহা স্মিথ হেসে বলল, তার কাছে সুন্দর বা অসুন্দরের কোনো ব্যাপার নেই। সমস্যাটা অন্য কোথাও। তুলি তোহার দিকে তাকিয়ে বলল, তাহলে কোথায় সমস্যা? তোহা তুলির দিকে না তাকিয়ে বলল, সে তো আমিও বুঝতে পারছি না। তোহার কথা শুনে তুলি বিরক্ত হয়ে বলল, মানে কি? কোথায় সমস্যা সেটাই তুমি বুঝতে পারছ না? তুলির কথা শুনে তোহা ছোট নিঃশ্বাস ফেলে। তুলি আবারও তোহাকে বলল, ঠিক আছে, ঠিক আছে। তোমাকে আর সমস্যা খুঁজতে হবে না। এবার আমি তোমাদের সেটিং করিয়ে দেব। তুলির কথা শুনে তোহা শব্দ করে হেসে বলল, সব ছেড়েছুড়ে শেষমেশ তুই কি না ঘটকালি শুরু করলি? তুলি চিপস খেতে খেতে বলল,
হেসে নাও, হেসে নাও। এখন তো তোমার সময়। আমার সময় এলে তখন আমিও বুঝিয়ে দিব। তুলির কথা বলার ধরন দেখে তোহা আবারও শব্দ করে হেসে দেয়। তুলি আবার চিপস খাওয়া থামিয়ে তোহার দিকে তাকিয়ে বলল, আপু জিজুর নাম কি? তিনি কি করেন? আর তার সাথে তোমার প্রথম দেখা হয় কোথায়? তোহা ঠোঁটের কোনো হাসি টেনে বলল, নাম? সেটা না হয় কিছুদিনের জন্য অজানাই থাক। পেশায় একজন নামকরা কার্ডিওলজিস্ট। আর তার সাথে আমার প্রথম দেখা অনেকটা নাটক বা উপন্যাস বইয়ের পাতার মতো। তুলি তোহার দিকে ফ্যালফেলিয়ে তাকিয়ে বলল, নাটক বা উপন্যাস বইয়ের পাতার মতো এ কথার অর্থ কি আপু? তোহা মুচকি হেসে বলল, রাস্তায় জ্যামে আটকে থাকা অবস্থায় আমি তাকে প্রথম দেখি। সে অবশ্য আমায় দেখেনি। এর জন্যই বললাম নাটক বা উপন্যাস বইয়ের পাতার মতো আমার তাকে প্রথম দেখা। তুলি নড়েচড়ে বসে তোহার দিকে তাকিয়ে এক্সাইটেড হয়ে বলল, হাউ রোমান্টিক। অনেকটা সাউথ ইন্ডিয়ান মুভির মতো। তারপর? তারপর কি হয়েছে? তোহা তুলির এক্সাইটমেন্ট দেখে মৃদু হেসে ওর নাক টিপে বলল, তারপর আমার মাথা আর তোর মুন্ডু। বড় বোনের লাভ স্টোরি শুনতে খুব ভালো লাগে তাই না? তুলি ঠোঁট ফুলিয়ে হেসে বলল, তা আর বলতে। তোহা তুলিকে সুরসুরি দিতে দিতে বলল, তবে রে আজ তোর দেখাচ্ছি মজা। তুলি হাসতে হাসতে বলল, আপু প্লিজ থামো, আমি আর পারছি না। কে শুনে কার কথা? তোহা উদ্দাম গতিতে তুলিকে সুরসুরি দিয়ে যাচ্ছে। অনন্যা ঘুমে ঢুলঢুল করছে। তার পাশের বিছানায় বসে অনন্যার দুই কাজিন বিরতিহীনভাবে চিৎকার করে যাচ্ছে। তাদের সঙ্গ দিচ্ছে টিয়া। অনন্যা ঘুমঘুম চোখে ওদের দিকে তাকিয়ে কাতর কণ্ঠে বলল, আমাকে কি একটু ঘুমাতেও দিবি না তোরা? অনন্যার এক কাজিন অনন্যার হাত ধরে টেনে উঠে বলল, আর কত ঘুমাবি? এখন তো ওঠ। অনন্যা বিরক্ত চোখে ওদের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? অনন্যার অন্য কাজিন হাতে কিছু একটা দেখিয়ে বলল, এই দেখ আমাদের হাতে কি। অনন্যা কিছু বলার আগে সে আবার বলল, সেলিব্রিটি নৌসিন তোহার কনসার্টের টিকিট। সেলিব্রিটি নৌসিন তোহা কনসার্টের জন্য টাঙ্গাইলে আসছে। অনন্যা ওদের দিকে তাকিয়ে দেখে ওদের হাতে অনেকগুলো টিকিট। অনন্যা মৃদু স্বরে বলল, তা টিকিটগুলো কে এনে দিয়েছে? টিয়া মুখ টিপে হেসে বলল, ওদের ভাইদের দিয়ে। অনন্যা ওদের কিছু বলতে গেলে টিয়া ইশারায় ওকে বারণ করে দেয়। অনন্যা টিয়ার ইশারা বুঝতে পেরে মৃদু হেসে দিয়ে বিড়বিড় করে বলল, এবার বোধহয় বর্ষর কোনো ধামাকা হবে। শীতের সকালে মিষ্টি রোদের উত্তাপে মধ্যে বাড়ির সামনের বাগানে চৌধুরী বাড়ির সবাই চেয়ার টেবিল নিয়ে বসে পড়েছে। যে যার মতো আড্ডা মাতিয়ে রেখেছে। সকলের ব্যস্ততার কারণে বছরে দুয়েকবার সময় পায় পরিবারের সকলের সাথে মিলে আড্ডা দেওয়ার। তাই সেই সময়গুলোতে হাসি আনন্দের কোনো কমতি রাখে না কেউ। মিরান হেঁটে ওদের দিকে এলে অনু মিরানকে দেখে বলল, এই তো আমার ছোট বাবা চলে এসেছে। মিরান ওর ফুপির দিকে তাকিয়ে মৃদু হাসে। মিরান চেয়ার টেনে বসে সবার দিকে তাকিয়ে বলল, গুড মর্নিং এভরিওয়ান। তানভীর মির্জা মানে মিরানের পাপার ফুপির বড় ছেলে মিরানের দিকে তাকিয়ে হালকা হেসে বলল, গুড মর্নিং ইয়ং মেন। তা কেমন চলছে তোমার দিনকাল? মিরান মৃদু হেসে বলল, বেশ ভালো আঙ্কেল। মিরান চোখ সরিয়ে ওর মাম্মার দিকে তাকিয়ে বলল, মাম্মা তোমার সাথে আমার কিছু কথা ছিল। মীরা কফি কাপের থেকে চোখ সরিয়ে মিরানের দিকে তাকিয়ে বলল, গুরুত্বপূর্ণ কোনো বিষয়? মিরান হাত বাড়িয়ে কফি মগ নিয়ে বলল, খানিকটা তাই।
মীরা কপাল ভাঁজ করে মিরানের দিকে তাকায়। তা দেখে মিরান ধীরতার সাথে বলল, আমার পরিচিত একজন ডক্টর, ডক্টর হাবিব। তার ফুপার খুব ক্রিটিক্যাল অবস্থা, কিন্তু হাবিব তার অপারেশন করতে সাহস পাচ্ছে না। তাই সে আমাকে রিকোয়েস্ট করেছে অপারেশনটা করে দেওয়ার জন্য। একজন ডক্টর হিসেবে এটা আমার দায়িত্ব। তাই আমি কথা দিয়ে ফেলেছি এই অপারেশনটা আমি করব। তার জন্য আমি দুপুরের পর সিলেটের উদ্দেশ্যে রওনা হব। আজ সন্ধ্যা 7টায় অপারেশন হলে কাল সকাল কিংবা দুপুরের মধ্যে আমি ময়মনসিংহ চলে আসব। এতে তোমার কোনো অসুবিধা নেই তো মাম্মা? মিরানের কথা শুনে মীরা কপালে ভাঁজ সোজা করে মিহানের চোখের দিকে তাকায়। মিহান মীরার দিকে তাকিয়ে মৃদু হেসে দেয়। মীরা উঠে গিয়ে মিরানের মাথার চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, দূর বোকা ছেলে, অসুবিধা হওয়ার কি আছে? মাঝে মধ্যে আমি তোর দায়িত্ববোধ দেখে খুব অবাক হই। তোর পাপাও যেমন কখনো কোনো দায়িত্ব কর্তব্য থেকে পিছোপা হয়নি, ঠিক তেমনি তুইও তোর পাপার মতো হয়েছিস। মীরার কথা শুনে মিরানের মুখে হাসি ফুটে ওঠে। মিরান আর কিছুক্ষণ বাড়ির আড্ডা দিয়ে বাড়ির গেটের দিকে যায়। গেটের কাছে মিরানের সব কাজিনরা আড্ডা দিচ্ছে। মিরানকে ওদের দিকে আসতে দেখে সবাই চুপ হয়ে যায়। মিরান শান্তর পাশে দাঁড়িয়ে বলল, কাজের জন্য দুপুরের পর শহরের বাইরে যাচ্ছি। তুই এই বাদর বাহিনীর খেয়াল রাখিস। শুনলাম এরা নাকি সন্ধ্যার পর কোনো অনুষ্ঠানে যাবে। তুই দেখে শুনে নিয়ে যাস এদের। মিরানের কথা শুনে মিরানের কাজিন মিমি কৃত্রিম রাগ দেখিয়ে বলল, এটা কিন্তু ভালো হচ্ছে না ভাইয়া। তুমি আমাদের বাদর বাহিনী বলে অপমান করছো। শান্ত মিরানের কথাকে সমর্থন করে বলল, মিরান একদম ঠিক কথা বলেছে। কোথাও তো একদণ্ড শান্ত হয়ে বসিস না তোরা। সারাক্ষণ বাদরের মতো লাফালাফি করে বেড়াস। শান্তর কথা শুনে মিরান মৃদু হেসে বলল, পরে ঝগড়া করিস তোরা, আগে আমার কথা শোন। এদেরকে দেখে শুনে ঠিকভাবে নিয়ে যাবি অনুষ্ঠানে, আবার দেখে শুনে ঠিকভাবে নিয়ে আসবে বাড়িতে। আর কোনোভাবেই এদেরকে একা ছাড়বি না তুই। কারণ বাদর বাহিনীকে একা ছাড়লে কতদূর বাদরামি করতে পারে তা তোর অজানা নয়। মিরানের কথা শুনে শান্ত শব্দ করে হেসে দিয়ে বলল, তুই এতক্ষণে এদের ঠিকঠাক বায়োডাটা দিতে পারলি। শান্তর কথা শুনে সবাই রাগী দৃষ্টিতে ওর দিকে তাকায়। মিরান সবার দিকে এক নজর তাকিয়ে বলল, আচ্ছা তোরা কথা বল, ততক্ষণে আমি গিয়ে আমার ব্যাগটা গুছিয়ে নেই। মিরান চলে আসার সময় চোখ পড়ে টিয়ার উপর। মেয়েটা কেমন চুপচাপ মনমরা হয়ে আছে। মিরান আর না ভেবে চলে যায় বাড়ির ভিতরে। মিরান রুমে এসে দেখে ওর মাম্মা ওর ব্যাগ গোছাচ্ছে। মিরানকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে মীরা বলল, এসে গেছিস তুই, দেখ আর কিছু নিবি কিনা। মিরান মীরার পাশে বসে মৃদু স্বরে বলল, এত জামাকাপড় নিয়ে আমি কি করব? যাব তো শুধু একদিনের জন্য। তাহলে? আমার শুধু কিছু ডাক্তারি জিনিসপত্র নেওয়ার আছে। মীরা চোখ ছোট ছোট করে বলল, তুই এক জামাকাপড়ে কদিন থাকবি তাহলে? মিরান ওর মাম্মার সামনে থেকে ব্যাগ সরিয়ে ওর মাম্মার কোলে মাথা রেখে বলল, কোথায় কদিন? কালই তো চলে আসব। মীরা মিরানের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, সাবধানে যাবি। আর মীরা কে আর বলতে না দিয়ে মিরান বলল, জানি আমি সাবধানে যাবি আর দেখে শুনে আসবি। মিরানের কথা শুনে মীরা ফিক করে হেসে দেয়। শান্ত বাদর বাহিনীকে নিয়ে টাঙ্গাইলে আসে। শান্ত ওদের নিয়ে সামনের দিকে সিটে বসিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যে কনসার্ট শুরু হয়ে যায়। অনন্যার পাশে বসে ওর কাজিন রাজীব বলল, জানিস নরসিন তোহা আমার পছন্দের সিঙ্গারদের মধ্যে একজন। অনন্যা মৃদু হেসে বলল, এখন চুপ করে বসো, গান শুরু হবে এখনই।
অনন্যার কথা শুনে রাজীব চুপ করে স্টেজের দিকে তাকায়। তোহা স্টেজে এসে নিজ ছন্দে একের পর এক গান গাইতে শুরু করে। প্রেমে পড়া বারণ, কারণে অকারণ। আঙুলে আঙুল রাখলেও হাত ধরা বারণ। প্রেমে পড়া বারণ, কারণে অকারণ। আঙুলে আঙুল রাখলেও হাত ধরা বারণ। প্রেমে পড়া বারণ। তোমায় যত গল্প বলার ছিল, তোমায় যত গল্প বলার ছিল, সব পাপড়ি হয়ে গাছের পাশে ছড়িয়ে রয়েছিল। দাওনি তুমি আমায় সেসব কুড়িয়ে নেওয়ার কোনো কারণ। প্রেমে পড়া বারণ, কারণে অকারণ। ওই মায়া চোখে চোখ রাখলেও ফিরে তাকানো বারণ। প্রেমে পড়া বারণ। শূন্যে ভাসি, রাত্রি এখনো গুনি। তোমার আমার নৌকা বাওয়ার শব্দ এখনো শুনি। শূন্যে ভাসি, রাত্রি এখনো গুনি। তোমার আমার নৌকা বাওয়ার শব্দ এখনো শুনি। তাই মুখ লুকিয়ে ঠোঁট ফুলিয়ে বসন্তের এই স্মৃতিচারণ। প্রেমে পড়া বারণ, কারণে অকারণ। মনে পড়লেও আজকে তোমায় মনে করা বারণ। প্রেমে পড়া বারণ, প্রেমে পড়া বারণ। গান শেষ হতে না হতেই করতালিতে মুখরিত হয়ে পড়ে পরিবারে। সবার চোখের আড়ালে অনন্যা আর টিয়া ওখান থেকে সরে পড়ে। কিছুক্ষণ পর ওদের সবাই খোঁজ করতে শুরু করে। হঠাৎ করে মিমি শান্তকে বলল, ভাইয়া ওদের ফোন করে দেখো ওরা কোথায় আছে। ওর কথা শুনে শান্ত টিয়ার ফোনে করে। টিয়া ফোন রিসিভ করে তাড়াতাড়ি করে বলল, ভাইয়া আমরা পার্কিং সাইটে। এইটুকু বলে টিয়া তাড়াতাড়ি করে ফোন কেটে দেয়। শান্ত মিমিদের দিকে তাকিয়ে বলল, চলো পার্কিং সাইটে। ওরা এগিয়ে এসে বলল, কিন্তু টিয়া অনন্যা? শান্তর বিরক্তিকর ভাব নিয়ে বলল, ওরা ওখানেই আছে। শান্ত আর কিছু না বলে ওখান থেকে হনহনিয়ে বেরিয়ে যায়। শান্তর পিছন পিছন ওরা সবাই বেরিয়ে আসে। পার্কিং সাইডে এসে সবাই একবার অনন্যা আর টিয়ার দিকে তাকাচ্ছে, আরেকবার পাশে থাকা ব্যক্তির দিকে তাকাচ্ছে। অনন্যার কাজিনরা চোখ বড় বড় করে হতবাক হয়ে দাঁড়ায়। মাঝরাতে এমন চমক অনেকটা অবাঞ্ছিত। কনসার্ট শেষ, টিয়া আর অনন্যার খুঁজতে বাইরে আসে সবাই। সিঙ্গার নৌসিন তোহা টিয়া আর অনন্যার সঙ্গে কথা বলছে, তা অনন্যার কাজিনদের কাছে অনেকটা বিস্ময়কর ব্যাপার। ওদের এমন অবস্থা দেখে অনন্যা মৃদু স্বরে বলল, এখন আসার সময় হলো তোমাদের? সেই কখন থেকে তোমাদের জন্য অপেক্ষা করছি আমরা। শান্ত অনন্যার কথা কানে না দিয়ে ধমকের সুরে বলল, তোদের কোনো কাণ্ডজ্ঞান নেই? অনুষ্ঠানে শেষে যে বেরিয়ে এলি আমাদের একবারও জানানোর প্রয়োজন বোধ করি না? টিয়া কাদো কাদো মুখ করে বলল, আমি কি করব, মিরু তো আমাকে টেনে হিচড়ে এখানে নিয়ে এসেছে। শান্তর নিজেকে কিছুটা ঠান্ডা করে অনন্যার দিকে তাকিয়ে নরম সুরে বলল, এমন আর কখনো করবি না মিরু। তোর ভাইয়া তোকে আমার ভরসায় এখানে পাঠিয়েছে। তোর ভাইয়া যদি জানতে পারে আমি তোর ঠিকমতো খেয়াল রাখতে পারিনি, তাহলে তোর ভাইয়া কতটা কষ্ট পাবে বুঝতে পারছিস তুই? অনন্যা বুঝতে পারেনি তার এমন ছেলেমানুষই সবাইকে চিন্তায় ফেলে দেবে, তাই অনন্যা মন খারাপ করে বলল, সরি ভাইয়া, আমি বুঝতে পারিনি আমার জন্য তোমরা সবাই এত চিন্তায় পড়ে যাবে। ওদের কথার মাঝে তোহা মৃদু স্বরে বলল, ভাইয়া ওদের বকবেন না, ওদের কোনো দোষ নেই। আমি ওদের ডেকে পাঠিয়েছি। তোহার কথা শুনে শান্ত তোহার দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, তুমি ডেকে পাঠিয়েছে মানে? তোহা শান্তর দিকে তাকিয়ে ধীর গলায় বলল, আমার জানা মতে মিরু আর টিয়া ময়মনসিংহে ওদের দাদার বাড়িতে থাকার কথা ছিল, কিন্তু ওদের টাঙ্গাইলে কনসার্টে দেখে আমি বেশ অবাক হই। গানের মাঝে কিছু বলতে পারিনি বিধায় পড়ে গান শেষে যারা এই কনসার্ট আয়োজন করেছিল তাদের বলি মিরুকে ডেকে দিতে। তারপর মিরু আর টিয়াকে নিয়ে এখানে নিয়ে আসি। অনন্যা ওদের থামিয়ে দিয়ে বলল, হয়েছে, এখনো সব কথা থাক।
এখন শোনো তোহা আপু, তুমি এখন আমাদের সাথে আমাদের বাড়িতে যাবে। তোহা নিচু স্বরে বলল। কিন্তু, আর বলতে না দিয়ে অনন্যা বলল, কোনো কিন্তু নয়। তুমি এত রাতে একা একা বাড়ি ফিরবে কি করে? তোহা অনন্যা নাক টিপ দিয়ে বলল, আমি একা কোথায়, ড্রাইভার তো সাথে আছে, আমি ঠিক চলে যেতে পারব। অনন্যা তোহার কথা কানে না দিয়ে বলল, না না, আমি তোমার কোনো কথাই শুনছি না। তুমি এখন আমাদের সাথে চাচ্ছ, এটাই ফাইনাল। অনন্যা ওর কাজিনদের দিকে তাকিয়ে বলল, কিরে তোরা চুপ করে আছিস কেন? তোরা তো কিছু অন্তত বল। অনন্যার কথা শুনে মিমি এগিয়ে এসে উত্তেজনা চেপে রেখে বলল, মিরু যখন এত করে বলছে তখন চলুন না আমাদের সাথে। অনন্যা ওদের দিকে তাকিয়ে বলল, দেখছ তখন থেকে আমি বকবক করেই যাচ্ছি পাগলে মতো। তোমাদের কারো সাথে আমি তোহা আপুর পরিচয় করিয়ে দেইনি। যাক, কোনো ব্যাপার না, এখন পরিচয় করিয়ে দেই তোমাদের। অনন্যা ওর কাজিনদের দিকে তাকিয়ে বলল, তোমরা সবাই তোহা আপুকে চেনো। বর্তমান সময়ের একজন নামকরা সিঙ্গার। আমার সাথে তার একটা অনুষ্ঠানে আলাপ হয়, তখন থেকেই আমার সাথে তার পরিচয়। এবার অনন্যা তোহার দিকে তাকিয়ে বলল, মিরান ভাইয়ার পর কাজিনদের মধ্যে বড় রাজীব ভাইয়া, তার বোন মিমি, মেঘা, মেঘ, অনি, রাসেল ভাইয়া। আরও কাজিন আছে, কিন্তু তারা আমাদের সাথে এখানে আসেনি। তোহা ওদের দিকে তাকিয়ে বলল, হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? অনন্যার কাজিনরা একে আছে তোহার সাথে কথা ভালোমন্দ জিজ্ঞাসা করে। শান্ত ওদের তাড়া দিয়ে বলল, এসব কথা পরে বলা যাবে। এখন গাড়িতে উঠো সবাই, না হলে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে ভোররাত হয়ে যাবে। তোহা অনন্যার দিকে তাকিয়ে বলল, তোমরা গাড়িতে ওঠো, আমি না হয় আমার ড্রাইভারকে বলছি তোমাদের গাড়ি ফলো করতে। শান্ত তোহা দিকে তাকিয়ে বলল, এত রাতে একা মেয়ে মানুষ একা একা আসা লাগবে না। তোমার সাথে রাজীব, অনন্যা, টিয়া ওর না হয় আসুক। অনন্যা খুশি হয়ে বলল, ঠিক আছে ভাইয়া, তুমি তাহলে ওদের নিয়ে ওই গাড়িতে যাও, আমরা তোহা আপুর গাড়িতে আসছি। শান্ত মাথা নাড়িয়ে অন্যদের নিয়ে গাড়িতে ওঠে। রাজীব অনন্যার কানের কাছে গিয়ে বলল, আমার এখনো বিশ্বাস হচ্ছে না আমার ফেভারিট সিঙ্গারের সাথে করে আমি এক গাড়ি করে যাব। অনন্যা রাজীবের হাতে চিমটি কেটে বলল, এবার বিশ্বাস হয়েছে তো, নাকি আবারও চিমটি কাটব? রাজীব হাত ডলতে ডলতে বলল, উফ, তাই বলে আমার হাতে চিমটি কাটবি? শাকচুন্নি কোথাকার। অনন্যা তেড়ে গিয়ে বলল, কি বললে তুমি? রাজীব অনন্যাকে শান্ত করার জন্য বলল, কিছু না, বলেছি তুই খুব মিষ্টি একটা মেয়ে। এবার চল গাড়িতে ওঠ। অনন্যা আর রাজীবকে কিছু না বলে গাড়িতে উঠে বসে। রাজীব ও অনন্যার পিছন পিছন গাড়িতে উঠে বসে। রাত ৩টা বাজে অবস্থা। তোহাদের গাড়ি থামিয়ে দেখে শান্তরা সবাই বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। অনন্যা ওদের দিকে এগিয়ে গিয়ে বলল, কি হলো ভাইয়া, তোমরা বাড়ির ভেতরে না ঢুকে দাঁড়িয়ে আছো কেন? শান্ত অনন্যার দিকে করুণ চোখে তাকিয়ে বলল, দাঁড়িয়ে আছি কি আর সাধে? তোর মাম্মা হলো রুমে বসে আছে। অনন্যা শুকনো গলায় ঢোক গিলে বলল, বলো কি? তোহা ওদের পাশে দাঁড়িয়ে বলল, কি হলো, তোমরা বাড়িতে না ঢুকে এখানে দাঁড়িয়ে আছো কেন? রাসেল মৃদু স্বরে বলল, মীরা আন্টি হলো রুমে বসে আছে, এখন আমরা ঢুকলেই আমাদের ক্লাস নেওয়া শুরু করবে। তোহা ভ্রু কুঁচকে বলল, কেন? মেঘ ভীতু গলায় বলল, মাইমা আমাদের রাত 12টার আগে ফিরতে বলেছিল, কিন্তু এখন বাজে রাত 3টে।
তোহা ওদের অবস্থা বুঝতে পেরে মৃদু হেসে বলল, তা আমরা কি সারারাত এখানে দাঁড়িয়ে থাকব? টিয়া আমার দিকে তাকিয়ে কাদো কাদো গলায় বলল, আন্টি বকলে বকবে, কিন্তু আমি আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মশার কামড় খেতে পারব না। আমি। টিয়ার কথা সম্পন্ন হওয়ার আগেই অনন্যার ফোন বেজে ওঠে। মেঘ সন্দেহের গলায় বলল, নিশ্চয়ই মাইমা ফোন করেছে। মেয়ের কথা শুনে সবাই অনন্যা দিকে তাকায়। অনন্যা চোখের ইশারায় হ্যাঁ বলে ফোন রিসিভ করে। ওপাশ থেকে মীরা গম্ভীর গলায় বলল, বাড়ির বাইরে দাঁড়িয়ে না থেকে বাড়ির ভিতরে এসো। এইটুকু বলে মীরা ফোন কেটে দেয়। ফোন স্পিকারে দেয়া ছিল বিধায় সবাই মীরার কথা শুনতে পায়। সবার শুকনো গলায় ঢোক গিলে একে অপরের মুখের দিকে তাকায়। অনন্যা ওদের আশ্বাস দিয়ে বলল, আরে তোমরা এত চিন্তা করছো কেন? তোহা আপুকে আমাদের সাথে দেখলে মাম্মা আর আমাদের কিছু বলবে না। অনন্যার কথা শুনে সবাই একটু ভরসা পায়। একে একে সবাই বাড়ির ভিতরে ঢুকে। ওদের সবাইকে বাড়ির ভিতরে ঢুকতে মীরা গম্ভীর হয়ে বলল, এত তাড়াতাড়ি এলেন যে আপনারা? আর একটু পর আসলেই তো পারতেন। একেবারে না হয় ভোর হলে বাড়ি ফিরতেন আপনারা। অনন্যা আমতা আমতা করে বলল, আসলে মাম্মা। মীরা উঠে এসে ওদের সামনে দাঁড়িয়ে বলল, আসলে কি? এর মধ্যে তোহা সবার পিছন পিছন বাড়ির ভিতরে ঢুকে। তোহাকে দেখে মীরা বিস্ময় চোখে তাকায়। অনন্যা সুযোগ বুঝে ওর মাম্মাকে বলল, তোমাকে আমি তোহা আপুর কথা বলেছিলাম না মাম্মা? আজ যার গান শুনতে গিয়েছিলাম আমরা সবাই। অনুষ্ঠান শেষে আপুর সাথে কথা বলতে গিয়ে দেরি হয়ে যায়। আসলে আপু এত রাতে টাঙ্গাইল থেকে ঢাকা ব্যাক করতে চেয়েছিল, কিন্তু আমরা জোর করে আপুকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি। মেয়ের কথা শুনে মীরা হালকা হেসে বলল, খুব ভালো কাজ করেছিস। তোহা ওদের দিকে এগিয়ে এসে বলল, আসসালামু আলাইকুম আন্টি। মীরা তোহার দিকে তাকিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি মামনি? তোহা ঠোঁটে হাসি টেনে বলল, ভালো। আপনারা সবাই কেমন আছেন আন্টি? মীরা মৃদু হেসে বলল, আমরাও ভালো আছি। মীরা অনন্যাদের দিকে তাকিয়ে বলল, ডাইনিং টেবিলে গিয়ে বসো তোরা, আমি তাদের খাবার দিচ্ছি। শান্ত মীরার দিকে তাকিয়ে বলল, আন্টি আমরা আসার পথে খেয়ে এসেছি। তুমি গিয়ে এখন শুয়ে পড়ো। মীরা মৃদু স্বরে বলল, ঠিক আছে, তোরা যে যার রুমে গিয়ে শুয়ে পড়। আর মীরু তুই তোহাকে তোর ভাইয়ার রুমটা দেখিয়ে দেয়। তোহা না হয় আজ মিরানের রুমেই থাক। তোমার কোনো অসুবিধা হবে না তো তোহা মিরানের রুমে থাকতে? তোহা তাড়াতাড়ি করে বলল, না না আন্টি, কোনো অসুবিধা হবে না। মীরা তোহার দিকে তাকিয়ে মৃদু হেসে ওর রুমের দিকে চলে যায়। আর তোহা বীর বীর করে বলল, অসুবিধা একটু হবে আন্টি। মানুষটা যে আমার কাছে নেই। সকালে সবাই একটু দেরি করে ঘুম থেকে উঠে। বাড়ির অন্য সবাই সকাল সকাল সিঙ্গার নরসিন তোহাকে বাড়িতে দেখে অবাক হয়। পরে মীরা ওদের সবকিছু খুলে বলে। অনন্যাদের মতো বাড়ির আর অন্য সবাই তোহাকে অল্প সময়ের মধ্যে আপন করে নিয়েছে। সবাই একসাথে মজা করে ব্রেকফাস্ট করে নেয়। ব্রেকফাস্ট করার পর বাড়ির ছোটরা বাড়ির বাগানে খেলতে চলে যায়। তোহা খুঁজতে খুঁজতে মিরানের মাম্মার রুমে যায়। তোহাকে নিজের রুমে দেখে মীরা বলল, তোহা মামনি তুমি আমাদের রুমে? কিছু বলবে আমায়? তোহা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। মীরা মৃদু স্বরে বলল, বলো কি বলবে আমায়? তোহা মাথা নিচু করে মৃদু স্বরে বলল, আন্টি আমি জানি না আপনি কথাটা কিভাবে নিবেন, কিন্তু আমি কথাটা না বললে পারছি না। আমি আপনার ছেলে মানে মিরানকে ভালোবাসি, বলতে পারেন একতরফা ভালোবাসি।
এ কথাটা মিরান বা অন্য কেউ জানে না। প্রথম আমি আপনার কথাটা আপনাকে বললাম। মিরানকে এই কথাটা বলবো বলবো করেও বলতে পারছি না। মিরান তোহার কথা সম্পূর্ণ করার আগে মিহার রুমে ঢুকে ঠোঁটে হাসি টেনে বলল, বাহ বাহ, এই না হলে আমার বৌমা, একদম আমার মনের মতো আমার বৌমা। আমার তরফ থেকে ফুল সাপোর্ট আছে তোমার জন্য। মীরা হতবাক চোখে তাকায় তোহা আর মিহানের দিকে, দুজনের দিকে তাকিয়ে দেখে দুজনের ঠোঁটে হাসি ফুটি আছে। একজন এসে ছেলেকে প্রপোজ না করে শাশুড়িকে প্রপোজ করেছে, আর একজন তো তাকে বৌমা হিসেবে মেনেও নিয়েছে। আপু তুমি মানুষ কিনা তা নিয়ে আমার এখন সংশয় আছে। না হলে তুমি জিজুকে প্রপোজ না করে তার মাকে প্রপোজ করতে পারতে না। এখন তারা নিশ্চয়ই তোমাকে পাগল ভাবছ, তাই না? আর ভাববে নাই বা কেন? যে এমন ধরার কাজ করতে পারে তাকে পাগল ছাড়া আর কিছু ভাবার কথাও তো নয়। এইটুকু বলে নিঃশ্বাস নেয় তুলি। তোহা কানে ফোন নিয়ে বাঁ হাতের নখ ঘষতে ঘষতে বলল, ধুর, পাগল কেন ভাববে আমায়? ইভেন মাম্মা আর পাপা তো আমাকে তাদের ছেলের বউ হিসেবে মেনেও নিয়েছে। তুলি আবার গলায় বলল, বলো কি? এত সব কাণ্ড করে তারা তোমাকে মেনেও নিয়েছে? আমি এবার 100% শিওর তোমার মতো তোমার শ্বশুর শাশুড়ি ও পাগল হয়ে গেছে। তোহা মৃদু গলায় বলল, তোর মাথা। এখন ফোন রাখো, বকবক করে তো মাথা আমার খারাপ করে দিবি। তুলি অভিমানী গলায় বলল, হ্যাঁ হ্যাঁ, এখন তো আর আমার কথা ভালো লাগবেই না। শ্বশুরবাড়ি তো পেয়েই গেছ। তোহা মৃদু হেসে বলল, হয়েছে, আপনাকে আর ড্রামা করতে হবে না। ড্রামা কুইন কোথাকার। তোহার কথা শুনে তুলি খিলখিলিয়ে হেসে বলল, ঠিক আছে আপু, এখন ফোন রাখছি, পরে কথা বলবো। তোহা মৃদু হেসে বলল, আচ্ছা ঠিক আছে। তুলি ফোন রেখে ঠোঁটে হাসি ফুটিয়ে ভাবে, এবার বুঝি ওর বোনটা খুশির ছোঁয়া পাবে। ওকে আগলে রাখার জন্য কেউ থাকবে। এসব ভাবতে ভাবতে তুলি ওর আম্মুর রুমের দিকে যায়। তুলির আম্মুর রুমে ঢোকার আগে তুলি গলা ছেড়ে বলল, আম্মু আম্মু, কোথায় তুমি? স্নেহা রুমের ভিতর থেকে সাড়া দিয়ে বলল, এই তো আমি রুমে। কেন, কি হয়েছে? তুলি রুমে ঢুকে সোজা গিয়ে বিছানায় শুয়ে পড়ে বলল, হওয়ার আর কি বাকি আছে? তোমার বড় মেয়ের খবর তুমি কিছু রাখো? স্নেহা চোখ ছোট ছোট করে বলল, খবর না রাখার কি আছে, ও তো কনসার্টের জন্য শহরের বাইরে আছে। তুলি ঠোঁট চেপে বলল, তুমি সেই আশাতেই বসে থাকো। তোমার বড় মেয়ে এখন তার শ্বশুর বাড়িতে আছে। তুলির কথা শুনে স্নেহা হতবাক হয়ে যায়। চোখ বড় বড় করে তুলির দিকে তাকিয়ে বিস্ময় গলায় বলল, কি বললি, ওর শ্বশুর বাড়িতে আছে মানে? ওর তো গানের অনুষ্ঠানের জন্য টাঙ্গাইলে যাবার কথা ছিল। তুলি ঠোঁট বাঁকা করে বলল, আমার কথার মানে বুঝবে কি করে? তোমার মেয়ে কখনো কারো কাছে ওর মনের কথা বলেছে যে তুমি বুঝবে? সে যাই হোক, তোমাকে আমি প্রথম থেকে বলি, তাহলে তুমি সবটা বুঝতে পারবে। আপুর একটা ছেলেকে দেখে তার ভালো লেগে যায়, বলতে পারো একতরফা ভালোবেসে ফেলেছিল। পরে একটু একটু করে ছেলেটার খোঁজ নিতে শুরু। হঠাৎ করে জুই আপুর বিয়েতে কাকতালীয়ভাবে তার সাথে দেখা হয়ে যায়। সেই ছেলেটার বোনের সাথে আপুর খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। বিয়ের অনুষ্ঠান শেষ করে সেই ছেলেটা যখন চলে যায়, আপু সেই দিন মন খারাপ করে বাড়ি চলে আসে। সেদিন তো তুমি দেখেছ, আপু সারাদিন মন খারাপ করেন বাড়িতেই ছিল। কনসার্টের জন্য যখন টাঙ্গাইলে যায় তখন আবারও কাকতালীয়ভাবে সেই ছেলেটার বোনের সাথে এবং ওদের কাজিনদের সাথে দেখা হয়ে যায়। আপু এত রাতে একা বাড়ি ফিরবে কি করে তা ভেবে সেই ছেলেটার বোন ওকে জোর করে ওদের বাড়িতে নিয়ে যায়।
আজ সকাল সকাল আপু তার মনের কথা সেই ছেলেটার মা মানে আপুর শাশুড়িকে বলে দিয়েছে। সব শুনে ছেলেটার বাবা মা দুজনেই আপুকে তাদের ছেলের বউ হিসেবে মেনে নিয়েছে। কথা শেষ করে তুলি ওর আম্মুর দিকে তাকায়। উনি সোফায় বসে বিস্ময় চোখে তুলির দিকে তাকিয়ে কথাগুলো শুনছেন। সব শুনে তিনি ধীর গলায় বলল, এত কিছু হয়ে গেল অথচ আমি এসবের কিছুই জানি না। তুলি বিছানা থেকে উঠে এসে ওর আম্মুর পাশে বসে তার এক হাত জড়িয়ে ধরে বলল, আমিও কিছু জানতাম না কি? সেদিন ছাদে বসে আপুর মন খারাপ দেখে আমি তাকে চেপে ধরি। তারপরে সে এইটুকুই বলে। স্নেহা চিন্তিত হয়ে বলল, আচ্ছা ছেলেটা রাজি হবে তো? তুলি ওর মাকে আশ্বাস দিয়ে বলল, ধুর, তুমি কি যে বলো না। আমার বোন হলো লাখে একটা। তাকে মেনে নেবে না তো আর কাকে মেনে নেবে? তুলির কথা শুনে স্নেহা মৃদু হেসে বলল, সবই তো বুঝলাম, কিন্তু ছেলে কি করে? তুলি দুষ্টুমি করে বলল, মানুষের হৃদয় নিয়ে কাজ করে। স্নেহা তুলির কথার অন্য মানে বুঝতে পেরে বলল, শেষমেশ তোহা একটা প্লেবয় ছেলেকে পছন্দ করল? না না, আমি কিছুতেই মেনে নিতে পারব না। আমি। স্নেহার কথা শেষ করার আগেই তুলি তাকে থামিয়ে দিয়ে খিলখিলিয়ে হেসে বলল, আমি কি একবারও বলেছি আমার জিজু প্লেবয়? বলেছি যে আমার জিজু মানুষের হৃদয় নিয়ে কাজ করে। এর মানে হলো সে একজন কার্ডিওলজিস্ট। আপুর কাছে শুনেছি সে দেশের একজন নামকরা কার্ডিওলজিস্ট। স্নেহা রেগে তুলির দিকে তেড়ে গিয়ে বলল, তোর এই ফালতু কথার জন্য আর একটুর জন্য আমি ছেলেটাকে ভুল বুঝিনি। তুলি দৌড়ে ঘর থেকে বেরিয়ে যেয়ে হাসতে হাসতে বলল, তুমি তো আমার কথার অন্য মানে বের করলে। আমি কি একবারের জন্য ওই কথা বলেছিলাম? বলিনি তো, তাহলে? যাই হোক, আমি গেলাম ওদিকে, আমার কার্টুন দেখার সময় হয়ে গেছে। এইটুকু বলে তুলি দৌড়ে ওখান থেকে চলে যায়। আর স্নেহা একা একা বিড় করে বলল, এই দুই মেয়ের যন্ত্রণায় নির্ঘাত আমি পাগল হয়ে যাব। হাসি ঠাট্টার মধ্যে দিয়ে বেশ ভালোই দিন কাটছে তোহার। তোহা আর মিরানের ব্যাপারটা বাড়ির বিশেষ কেউ জানে না। তবে এই ব্যাপারটা জানার লিস্টে প্রথমেই নাম রয়েছে অনন্যা আর টিয়ার। অনন্যা তো ব্যাপক খুশি তোহাকে ভাবি হিসেবে পাবে বলে। দুপুরে খাওয়া দাওয়ার পরে অনন্যা তোহার রুমে আসে। তোহা তখন সবে বিছানায় গা এলিয়ে দিয়েছে। অনন্যাকে ওর রুমে ঢুকতে দেখে তোহা উঠে বসে বলল, আরে মিরু, কিছু বলবে আমায়? অনন্যা মাথা দুলিয়ে বলল, হ্যাঁ আপু, থুককু ভাবি। তোহা কথা শুনে হাসতে হাসতে দিয়ে বলল, হয়েছে হয়েছে, তোমাকে আর আপু আর ভাবি নিয়ে যুদ্ধ করতে হবে না। এখন কি বলতে এসেছ তাই বলো। অনন্যা মৃদু হেসে বলল, তোমাকে বলেছিলাম না আমরা সব কাজিনরা একসাথে পুকুর থেকে মাছ ধরি। এমনকি ভাইয়াও এতে আমাদের সঙ্গ দেয়। এখন পুকুরে পাম্প লাগানো হচ্ছে মাছ ধরার জন্য, দেখবে চলো। তোহা বিছানা থেকে উঠে বলল, চলো যাই, আমিও কখনো এসব সামনে থেকে দেখিনি। অনন্যা তোহার হাত ধরে বলল, চলো তাহলে। তোহা অনন্যার সাথে পুকুর পাড়ে এসে দেখে অনন্যার সব কাজিনরা পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে। তোহাকে দেখে সবাই ওর কাছে আসে। পরে ওখানে সবাই গোল হয়ে বসে গল্প করতে শুরু করে দেয়। গল্প করতে করতে কখন যে বিকেল হয়ে গেছে সেদিকে খেয়াল নেই কারো। তোহা অনন্যাকে ওয়াশরুমে যাওয়ার কথা বলে উঠে যায় ওখান থেকে। তোহা নিজ মনে হিসেব করতে করতে রুমের দিকে যায়। রুমের দরজা খুলে চোখ বড় বড় করে তাকায় তোহা। এমন অপ্রীতিকর ঘটনার সম্মুখীন তোহা কখনো হয়েছে বলে মনে পড়ছে না ওর। তোহার দিকে তাকিয়ে কেউ মৃদু চিৎকার দিয়ে বলল, আপনি আপনি এখানে কি করছেন? মিরান বাড়ি ফিরে হলরুমে কাউকে না দেখে সোজা নিজের রুমে চলে আসে।
শাওয়ার নিয়ে ট্রাউজার পরে খালি গায়ে মিররের সামনে দাঁড়িয়ে চুল মুছতেছিল। তখন মিররে কোনো মেয়ের প্রতি ছবি দেখে মিরান পিছন ফিরে তাকিয়ে দেখে তোহা দাঁড়িয়ে আছে। পরে মিরান থতমত খেয়ে তোহার দিকে তাকিয়ে ওই কথাটা বলল। তোহা মিরানের দিকে সরু চোখে তাকিয়ে শুকনো গলায় ঢোক গিলে মিরানের দিকে এগিয়ে যায়। কিছুক্ষণ আগে কথা ভাবলেই হাত পা ঠান্ডা হয়ে আসছে মিরানের। কি সাংঘাতিক মেয়ে ভাবা যায়! ধুম করে একটা ছেলের রুমে ঢুকে যায় এমন একটা মেয়ে এই দেশে আছে কিনা তা নিয়ে মিরানের মনে এখন বেশ সংশয় আছে। রুমে ঢুকেছে সেটাও ভালো কথা, কিন্তু অমন উদ্ভট আচরণ করার মানে কি? মেয়েটার মনে হয় লজ্জা শরম বলতে কিছু নেই। না হলে থাক থাক আর ভাবতে পারছে না মিরান এসব ভাবতে শুরু করলে কেমন লজ্জা লজ্জা ভাব এসে যায় ওর মধ্যে। নতুন এক অনুভূতির শিকার হয়েছে মিরান। না অতিরিক্ত ভালো লাগা না অতিরিক্ত খারাপ লাগা, দুই দিক দিয়েই সমতল অনুভূতি রয়েছে। এই অনুভূতি কি নাম দেবে ও? মিরান এসব ভাবতে ভাবতে ওর মাম্মার রুমের দিকে যায়। মীরা রুম থেকে বেরিয়ে দরজার সামনে মিরানকে দেখে চমকে যায়। বেশি চমকায় মিরানকে এমন খালি গায়ে তোয়ালে জড়ানো অবস্থায় দেখে। মীরা ভ্রু কুঁচকে ওর দিকে তাকিয়ে বলল, কি রে, কখন এলি বাড়িতে? আর এইভাবেই বা ঘুরে বেড়াচ্ছিস কেন? মিরান ওর মাম্মার কথায় ভাবনা থেকে বেরিয়ে এসে হতাশ গলায় বলল, বাড়ি এসেছি অনেকক্ষণ, এইভাবে ঘুরে বেড়াচ্ছি কি আর সাধে? তুমি আমার রুমে কাকে থাকতে দিয়েছ? মীরা মিরানের কথা শুনে চিন্তায় পড়ে যায়। তাহলে কি মিরান কোনোভাবে তোহার সম্পর্কে জানতে পেরেছে? মীরা মিরানের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, তোহাকে বলেছি। কিন্তু কি হয়েছে? মিরান কাদো কাদো হয়ে বলল, কি হয়েছে? আমাকে আবার রুম থেকে বের করে দিয়েছে আর তুমি বলছো কি হয়েছে? মিরানের কথা শুনে মীরা স্বস্তির নিঃশ্বাস নেয়। যাক, এই বিষয়ে এখনো কিছু জানতে পারেনি মিরান। পরক্ষণে মিরানের বলো শেষ কথাটা শুনে মীরা হাসি আটকাতে পারে না। মীরা তোহার কথা বলার ধরন দেখেই বুঝে গেছিল ও খুব অঞ্চল প্রকৃতির মেয়ে। কিন্তু এতটা যে চঞ্চল হবে এটা মীরা ভাবতে পারেনি। শেষমেশ তার ছেলেকে তার রুম থেকে বের করে দিয়েছে। তোহার চঞ্চলতার মধ্যে তরুণী মীরাকে খুঁজে পায় মীরা। মিরানের কথা শুনে মীরা ঠোঁট চেপে হেসে দেয়। মীরা হাসি আটকে মিরানের দিকে কড়া চোখে তাকিয়ে বলল, এই মেয়ের এত সাহস হয় কি করে আমার ছেলেকে তার রুম থেকে বের করে দেওয়ার? মীরার কথা শুনে মিরান মনে মনে ছক করতে শুরু করে, মাম্মাকে দিয়ে আজ এই মেয়েটা উচিত শিক্ষা দিতে হবে। বলে কি না আমার রুম থেকেই আমাকে বেরিয়ে যেতে। মগের মুল্লুক নাকি? মিরান ওর মাম্মার দিকে তাকিয়ে আহ্লাদি গলায় বলল, মাম্মা তুমি চলো, তুমি গিয়ে মেয়েটাকে কিছু বলবে। আর আমি কতক্ষণই বা এই শীতের মধ্যে গায়ে একটা তোয়ালে জড়িয়ে থাকব? মীরা মৃদু হেসে বলল, আচ্ছা চল, আমি দেখছি। তোহা একটু একটু করে মিরানের দিকে এগিয়ে যাচ্ছে। তোহা মিরানের দিকে এগিয়ে আসছে দেখে তাড়াতাড়ি করে তোয়ালেটা মিরান ওর গায়ে জড়িয়ে নেয়। মিরান তোহার দিকে তাকিয়ে ভীতু স্বরে বলল, আপনি এইভাবে আমার দিকে এগিয়ে আসছেন কেন? মিরানের কথার শব্দে তোহার ঘোর কাটে। তোহা মিরানের দিকে এক নজর তাকিয়ে দেখে ও মিরানের অনেকটা কাছাকাছি চলে এসেছে। কখন যে এতটা কাছে চলে এসেছে তা তোহা খেয়াল করেনি। আবার মিরানকে এত কাছ থেকে দেখার সুযোগ পেয়ে তার ভালো লাগার শেষ নেই। তোহা আরও দুকদম মিরানের দিকে এগিয়ে গিয়ে তোয়ালের ওপর দিয়ে ওর বুকে হাত রেখে বলল, আমি তোমার কাছে আসব না তো আর কে তোমার কাছে আসবে? তোহার কথা শুনে মিরান ছিটকে দুকদম পিছিয়ে যায়। তোয়ালেটা আরও ভালোভাবে জড়িয়ে নিয়ে উচ্চকিত হয়ে বলল, মা মানে কি বলছেন এসব আপনি? তোহা মিরানের এমন ভয়জড়িত চেহারা দেখে বেশ মজা পায়।
তোহা মিরানের সঙ্গে আরেকটু মজা করবে ভেবে ওর দিকে এগিয়ে যেতে যেতে বলল, ওমা তুমি বুঝতে পারছো না আমি কি বলছি? আর যদি তুমি না বুঝেই থাকো চাইলে আমি তোমাকে ভালো করে বুঝিয়ে দিতে পারি। এই বলে তোহা মিরানকে চোখ টিপ দিয়ে। এসব দেখে মিরান চোখ বড় বড় করে তোহার দিকে তাকায়। না না, মেয়ে ভালো কথা শোনার মেয়ে নয়। কিছু একটা করে একে এখান থেকে তাড়াতে হবে। মিরান মৃদু চিৎকার করে বলল, কি সব পাগলের মতো আবোলতাবোল কথা বলে যাচ্ছেন? না আমি কিছু বুঝতে পারছি না আর না আমি কিছু বুঝতে চাচ্ছি। আপনি প্লিজ এখন আমার রুম থেকে চলে যান। তোহা মিরানের কথা কানে না তুলে ওর কাছে গিয়ে এক হাত দিয়ে গলা জড়িয়ে ধরে অন্য হাত গালে রেখে এক আঙ্গুল দিয়ে গালে স্লাইড করতে করতে স্লো ভয়েসে বলল, কেন আমি এখানে থাকলে কি খুব অসুবিধা হবে? মিরান তোহাকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে রাগ দেখিয়ে উচ্চকিত হয়ে বলল, আপনি কিন্তু এখন আপনার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আমি আপনার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। আর কিছু ঘটনা আগে আপনি প্লিজ আমার চোখের সামনে থেকে চলে যায়। তোহা মিরানকে আরেকটু জব্দ করার জন্য বলল, ও হ্যালো, আমি কোথায় বেরিয়ে যাব? আপনি বেরিয়ে যান এখান থেকে। মীরা আন্টি নিজে আমাকে এই রুমে থাকতে বলেছে। সুতরাং আপনি এখন এখান থেকে মানে কেটে পড়ুন। মিরান ওর মাম্মার কথা শুনে চুপ হয়ে যায়। মিরান কখনো ওর মাম্মার সিদ্ধান্তের ওপর কথা বলেনি। কিন্তু এই অবস্থায় তো আর রুম থেকে বেরিয়ে যাওয়া যায় না। তার ওপর আবার হাড় কাঁপানো শীত। মিরান তোহার দিকে করুণ চোখে তাকিয়ে বলল, আমাকে 5 মিনিট সময় দিন। আমি টি শার্টটা চেঞ্জ করে রুম থেকে বেরিয়ে যাচ্ছি। তোহা কঠোর চোখে তাকিয়ে রাগী কণ্ঠের অভিনয় করে বলল, না না তা হচ্ছে না, আমি আপনাকে 1 সেকেন্ডের জন্য সময় দিতে পারবো না। আপনি এখন আসুন। মিরান আবারও করুণ চোখে তোহার দিকে তাকায়, কিন্তু তোহা বুকে হাত গুজে অন্যদিকে ফিরে তাকিয়ে আছে। মিরান আর সময় নষ্ট না করে রুম থেকে চলে যায়। মিরান চলে গেলে তোহা দরজা বন্ধ খিলখিলিয়ে হাসতে শুরু করে। দরজায় নক করার শব্দ তোহা রোমাঞ্চকর ভাবনা থেকে বেরিয়ে এসেছেন। তোহা দরজা খুলে দেয়। মিরান আর ওর মাম্মাকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তোহা দরজার সামনে থেকে সরে যায়। মীরা তোহার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, তুমি আমার ছেলেকে কি বলেছ তোহা? তোহা মীরার থেকে চোখ সরিয়ে মিরানের দিকে তাকায়। মীরার পিছনে দাঁড়িয়ে আছে। নিশ্চয়ই ছোট বাচ্চাদের মতো ওর মাম্মার কাছে নালিশ করেছে তোহার নামে। সাথে আবার মাম্মাকে নিয়ে এসেছে ওকে বকা খাওয়ানোর জন্য। এসব ভেবে না চাইতে হাসতে শুরু করে। তোহা ঠোঁট চেপে হাসি আটকে বলল, আমি আবার কখন ওনাকে কি বললাম? মিরান এই মেয়ের চালাকি দেখে অবাক হয়ে যায়। এখন আবার ওর মাম্মার সামনে ভালো সাজা হচ্ছে। মিরান এগিয়ে এসে তীব্র কণ্ঠে বলল, এখন মনে পড়ছে না একটু আগের ঘটে যাওয়া ঘটনা? আপনি তো আমার সাথে। হঠাৎ করে মিরান থেমে যায়। মিরান ওর মাম্মার দিকে তাকায়। তিনি মিরানের কথা শোনার জন্য ওর দিকে তাকিয়ে আছে। এক্ষুনি কি বলে ফেলছিলাম মিরান? এসব ওর মাম্মা জানতে পারলে মাম্মা সামনের লজ্জার আর শেষ থাকবে না। একটা মেয়ে তাকে জড়িয়ে ধরেছিল, তা কিভাবে ওর মাম্মার সামনে বলবে মিরান? তোহা দুষ্টুমি হেসে বলল, কি হলো বলুন না, আমি আপনার সাথে কি? মিরান তোহার দুষ্টমিতে দমে না গিয়ে আবারও তীব্র কণ্ঠ ধারণ করে বলল, না কিছু না। মীরা তোহার দুষ্টুমি বুঝতে পেরে তোহার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, তোহা তুমি আমার সাথে এসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। আর মিরান তুই চেঞ্জ করে নিয়ে রেস্ট নিয়ে আমি তোর খাবার পাঠিয়ে দিচ্ছি উপরে। মিরান ওর মাম্মার কথা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলে। মাথা দুলিয়ে ওর মাম্মার কথার সম্মতি জানিয়ে টি শার্ট নিয়ে ওয়াশরুমে চলে যায়।
মীরা কোমরে এক হাত দিয়ে তোহার দিকে রাগী চোখে তাকিয়ে বলল। ছেলেটা আসতে না আসতেই ওর পিছনে লাগতে শুরু করে দিলই তুইও মীরুর মতো। তোহা ঠোঁটে হাসি টেনে বলল, ধুর, আমি কেন তোমার ছেলের পিছনে লাগতে যাব? দেখলে না তোমার ছেলে কেমন বাচ্চাদের মতো আমার নামে তোমার কাছে নালিশ করেছে। এখন কে বলবে কে কার পিছনে লেগেছে? মীরা কোমর থেকে হাত সরিয়ে তোহার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মৃদু হেসে বলল, থাক, আপনাকে আর বিচার করতে হবে না। কে কেমন দুষ্টু তা আমার ভালো করে জানা আছে। এখন আপনি আমার সঙ্গে নিচে চলুন। তোহা মীরার কথা শুনে ঠোঁটের হাসি আরও প্রসারিত করে মীরার সঙ্গে নিচে যায়। টিয়া সবার চোখের আড়ালে বাড়ির পূর্ব দিকের বাগানে চলে এসেছে। এখানে এসেছে পর থেকে রাসেল ওকে এভয়েড করে যাচ্ছে। দেখেও না দেখার ভান করে অন্যদিকে চলে যায়। টিয়া নামের কাউকে যে সে চিনে তাই যেন সে ভুলে গেছে। সময় নেই, অসময় নেই মিমির সঙ্গে কথা বলা, সুযোগ পেলেই মিমিকে নিয়ে ঘুরতে বেরিয়ে যাওয়া। দুদিনে রাসেলের দেওয়া সব কষ্ট বুকের মধ্যে চেপে রেখেছিল টিয়া। কিন্তু আজ আর সহ্য করতে পারছে না টিয়া। পুকুর পাড়ে আসবে বলে টিয়া বের হয়েছিল। সদর দরজা থেকে বের হতে না হতেই রাসেল আর মিমির অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলে টিয়া। নিজের অজান্তেই ফোঁটা ফোঁটা অশ্রু ঝরতে শুরু করে চোখ দিয়ে। রাসেল টিয়াকে দেখে তাড়াতাড়ি করে মিমিকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ায়। টিয়া আর এক মুহূর্ত সময় নষ্ট না করে মুখে হাত দিয়ে কান্না আটকে ওখান থেকে চলে আসে। পিছন থেকে রাসেল কয়েকবার ডাকে কিন্তু টিয়া আর সাড়া দেয়নি। এই সব ভেবে টিয়ার বুকের যন্ত্রণাটা আরও তীব্র হতে শুরু করে। বড় একটা গাছের শিকড়ের উপর বসে মুখ চেপে কান্না আটকে রাখার চেষ্টা করছে টিয়া। টিয়া তো ভালোবেসেছিল রাসেলকে, আর রাসেলের আচরণ বলে দিত রাসেলও টিয়াকে ভালোবাসে। তাহলে কি টিয়ার বোঝায় কোথাও ভুল ছিল? রাসেল ওকে ভালোবাসেনি? যা কিছু ছিল সবই আবেগ? না না, আর কিছু ভাবতে পারছে না টিয়া। কান্না থামাবার জন্য বারবার হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে টিয়া। কিন্তু বারবার ওই দৃশ্য চোখের সামনে ভেসে উঠে কান্না আরও বাড়তে থাকে। দূর থেকে কেউ টিয়া টিয়া ডাকতে ডাকতে এদিকেই আসছে। কণ্ঠস্বর বলে দিচ্ছে এটা মীরু। টিয়া তাড়াতাড়ি করে চোখ মুছতে শুরু করে। মীরু যদি একবার তার চোখে পানি দেখে তাহলে অনর্থ লাগিয়ে দেবে। ছোটবেলা থেকেই টিয়া এটা খুব ভালো করেই জানে। ছোটবেলায় একবার খেলার সময় অন্য পাড়ার একটা ছেলে টিয়া চুল টেনে দিয়েছিল। টিয়া তো ব্যথা পেয়ে কেঁদে ফেলেছিল। আর মীরু রেগে মেগে ছেলেটির হাতে কামড়ে রক্ত বের করে দিয়েছিল। এসব ভাবতে ভাবতে টিয়া চোখের পানি মুছে ফেলে। কণ্ঠস্বর একটু একটু কাছে থেকে শোনা যাচ্ছে দেখে টিয়া বসা থেকে উঠে দাঁড়ায়। বাড়ির পথে পা বাড়াবে আগেই মীরু তার সামনে দাঁড়িয়ে কোমরের দুই হাত রেখে ভ্রু কুঁচকে বলল, তুই এখানে কি করছিস? আর আমি তোকে বাড়িতে আশপাশের সব জায়গায় খুঁজে ফেলেছি। টিয়া অনন্যাকে বুঝতে না দিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি আর করব, প্রকৃতি দেখতে এসেছিলাম। টিয়ার কথা শুনে অনন্যা টিয়ার দিকে তাকায়। চোখ মুখ ফুলে লাল হয়ে আছে। মনে হচ্ছে অনেকক্ষণ ধরে কান্না করছিল টিয়া। অনন্যা এগিয়ে গিয়ে টিয়ার গালে হাত দিয়ে মৃদু স্বরে বলল, এই টিউ, কি হয়েছে তোর? তোকে এমন দেখাচ্ছে কেন? মনে হচ্ছে তুই অনেকক্ষণ ধরে কান্না করেছিস। বল না, কি হয়েছে তোর? কেউ কিছু বলেছে তোকে? একবার তার নামটা বল, দেখ আমি তার কি ব্যবস্থা করি। টিয়া আর নিজেকে সামলাতে না পেরে অনন্যার বুকে ঝাঁপিয়ে পড়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে। চলবে।